আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার ফ্রেন্ড মেলবোর্নে আসছে, প্রায় 1 মাসের মতো হয়েছে। তো আজকে শেয়ার করবে ও অস্ট্রেলিয়া আর মেলবোর্ন আসা পর্যন্ত ওর জার্নি কিভাবে আসছে এবং কি কি স্ট্রাগল করতে হয়েছে সবকিছু শেয়ার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তোমার একটু পরিচয় বারাকাতুহু। দাও তো। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেশাদুর রহমান। আমি বাংলাদেশের সিলেটে আমার বাড়ি। আমার মেইন বাড়ি হচ্ছে কুলাউড়া, মৌলভীবাজার। আর সিলেটেই থাকতাম পড়াশোনার জন্য। তো মেলবোর্ন আসা আমার বন্ধুরা আসছে এই জন্য। আর পড়াশোনা একটু আওয়াজ উচ্চশিক্ষা বলো। বিদেশে পড়ার চিন্তাধারা ছিল। তো সেই হিসাবেই আসলে এই অস্ট্রেলিয়ায় আসা। আচ্ছা, অস্ট্রেলিয়া আসার এই প্ল্যানিংটা কবে থেকে করছিলা তুমি? আমার আসলে ওইরকম কোনো প্ল্যান ছিল না অস্ট্রেলিয়া আসার। আমার অন্য একটা কান্ট্রি নিয়েই প্ল্যান ছিল। পরে ভিসার জটিলতা এবং দীর্ঘ সময় অপেক্ষা সবকিছু চিন্তাধারা করে, আর যেহেতু এখন অস্ট্রেলিয়া ভিসা হচ্ছে প্লাস হ্যাঁ, রেশিও এখন অনেক ভালো। অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটা ভালো। মোটামুটি কোয়ালিফিকেশন নিয়ে যারাই অ্যাপ্লাই করতেছে এবং ডকুমেন্টগুলো ঠিকঠাক রাখতেছে ওদের সবারই প্রায় ভিসা হইতেছে। হ্যাঁ, এটা অনেক বড় একটা অপরচুনিটি। হ্যাঁ। আর এখানে আসার পর দেখলাম যে নেপাল, কম্বোডিয়া কিংবা এশিয়ান যে দেশগুলো, মালয়েশিয়া, প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু অস্ট্রেলিয়াতে হ্যাঁ। আছে। বা আমরা যেহেতু বাংলাদেশি আছি এই দেশে, দেখা যাচ্ছে যে এশিয়ার মধ্যে অন্যান্য মানুষ, দেশের মানুষগুলো বেশি, আর এখানে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত। সেই হিসেবে আমরা বাংলাদেশিরা একবারে নতুন, আমাদের জেনারেশন থেকে হয়তো অস্ট্রেলিয়াতে আগামীতে। কারণ এখানে পুরাতন মানুষ দেখা যায় একদম কম, যারাই আমাদের পরিচিত আশেপাশে সবাই দেখা যায় নতুন যে 2-3 আমাদের বছর বয়সী আগে বা আসছে। যারা মাস্টার্স করতে আসছে, হ্যাঁ। যেহেতু আমি ব্যাচেলর করতে আসছি, তো এই এক্সপিরিয়েন্সটা এখন ভালোই হইতেছে। আর জার্নিটাও শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ। আচ্ছা, তুমি কোন কান্ট্রিতে যাওয়ার প্ল্যান করছিলা প্রথমে? আমার কান্ট্রিটা ছিল জার্মানি। আমার মামা লন্ডন থাকতেন, তো উনি হুম। 2010 সালে স্টুডেন্ট ভিসায় ইউকেতে গেছে। তো আমি হ্যাঁ। যখন কলেজে পড়তাম তখন উনি আমার বলতেন যে লন্ডনে আসার পর তো সেটেলের বিষয়টা অনেক জটিল, আর ইউরোপের অন্যান্য দেশগুলোতে সহজ। হুম, হুম। আর জার্মানি চুজ করার তিনটা কারণ ছিল। একটা ছিল জার্মানির টিউশন ফি কম। হ্যাঁ, অনেক দ্বিতীয়ত কম। হচ্ছে, প্রায় 5-6 লাখের মতো টোটাল লাগে। হ্যাঁ, আর জার্মানিতে যে মানিটা ওরা রাখে ইয়ে হিসাবে ব্যাংকে, ওইটা আবার ওরা ফেরত দিয়ে দেয় 1 বছরের হুম। মধ্যে। তো আনুমানিক খরচ 25 লাখ টাকার মতো বাজেট হইলেও মূল খরচটা 5-6 লক্ষ টাকার মতো। কারণ ওই টাকাটা পরে আবার ব্যাক পাওয়া যায়। হ্যাঁ, 1 বছরের মধ্যে ওরা আবার দিয়ে দেয়। হ্যাঁ, যেটা হচ্ছে ব্যাংকে ভিসা রাখা হওয়ার পর। লাগে, ভিসা ভিসা হওয়ার পর আস্তে আস্তে প্রতি মাসে 1000 ইউরো করে বা 1200 ইউরো করে দিয়ে দেয়, আর 1 বছরের মধ্যে চলে আসে। এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় কারণ ছিল জার্মানির পড়াশোনা, যেটা যে 3 বছর আন্ডার গ্রাজুয়েশন করার পর ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটি। হ্যাঁ। আর জার্মানিতে একটা সুবিধা হচ্ছে এখন পুরো পৃথিবীর মানুষ কিন্তু জার্মানিতে পড়াশোনা করতে যায় উচ্চশিক্ষার জন্য, এমনকি আমেরিকার মতো জায়গা থেকে মানুষ জার্মানিতে পড়াশোনা করতে যায়। তো সেই জন্য চিন্তা ছিল। আর 3 নম্বর হচ্ছে জার্মানি, শুনতাম যে জার্মানিতে বাসের খরচ নাই বা ট্রান্সপোর্ট ফেসিলিটি ভালো। প্লাস ওইখানে জার্মানিতেই মাল্টিকালচার, মানে বিভিন্ন দেশের মানুষ, মানে ওইখানে লাইফটা অনেক ইজি। ওইখানে লাইফটা ইজি, ওইখানে ল্যাঙ্গুয়েজটাও শিখলে নাকি ওইখানে আরো ভালো। প্লাস ইউরোপিয়ান কান্ট্রি, আর ইউরোপ ঘোরার বা ইউরোপটা ভ্রমণ করার একটা স্বপ্ন সবসময় হ্যাঁ, ছিল। ওইখানে প্রায় 29টা দেশ একসাথে আছে। তো আপনি যখন একটা কান্ট্রির ভিসা পাইবেন, আপনি 29টা কান্ট্রির অ্যাক্সেস একসাথে পেয়ে যেতেছেন। হুম, তো যখন এইটা ইচ্ছা হইলো সুইজারল্যান্ড যাবা, যখন ইচ্ছা হইলো ইতালি যাবা, বা যার যেখানে ইচ্ছে 29টা দেশে এই যে কোনো 29টা দেশে দেশ যেতে ভিজিট পারবো। করতে পারতেছে। হ্যাঁ। এই বিষয়টা ইউরোপে আছে, মানে সুবিধাটা। হুম, হুম। আর পরে জার্মানি বাদ দিলা কেন? টাইম বেশি লাগে? হ্যাঁ, জার্মানিতে পরে আমি এইচএসসি দেওয়ার পর প্রায় 1 বছরের মতো আইএলটিএস টাইলস দিছিলাম, ঘোরাঘুরি করছিলাম আর কি। তেমন একটা ইয়ে ছিল না, যেহেতু সিরিয়াস ছিলেন? জার্মানি ছিল এই জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে জার্মানিতে প্রায় 2 বছর আগে। তো 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। 2 বছর তো অনেক টাইম, অনেক অনেক লম্বা টাইম, টাইম। হ্যাঁ। এইচএসসি মনে হয় সেকেন্ড ইয়ারে থাকতে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিলে ভালো হয়। হুম। তখন স্টার্ট করলে পরে আর কি প্রসেসিংটা, পরে এইচএসসি দিলেন, আইএলটিএস দিলেন, ইউনিভার্সিটিতে 1 বছর পড়াশোনা করলেন, অ্যান্ড দ্য মিড টাইম প্রসেসিংটা হ্যাঁ, চলবে। তো তো আমার এখন ওইভাবে মোটামুটি প্লেনেই চলতেছিল। তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি লাস্ট ইয়ারের জুলাই মাস সেশনে। হুম। ইউনিভার্সিটিতে একটা সেমিস্টারও শেষ করলাম। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে? আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি ওই সিলেটে সিলেটের ছিলাম, হ্যাঁ, মেট্রোপলিটন, হ্যাঁ। সিএসসি ডিপার্টমেন্টে। আচ্ছা, তো তুমি জার্মানিতে প্রায় 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, তো অনেক একটা লেন্দি প্রসেস, যার কারণে তুমি জার্মানি নেগলেক্ট করে পরে অস্ট্রেলিয়া চলে আসছো। হুম, তো এরকম। যারা এখানে জার্মানি যাইতে চায়, ধরো এখন বর্তমানে ইন্টার অত ফার্স্ট ইয়ারে আছে, তো ওদের কাছে একটাই কথা থাকবে যে ওরা যেন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখে। কারণ দেখা যায় এইচএসসি কমপ্লিট করার পর অ্যাডমিশন
এরপর যদি আইএলস এক্সাম দেওয়ার পর যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাইলে এখানে প্রায় একটা 2 বছরের গ্যাপের মধ্যে পড়ে যেতে হয়। এই 2 বছর বসে থাকা লাগে জার্মানির অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে যদি জার্মানি টার্গেট থাকে, ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার সাথে সাথেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখলো। হুম। এরপরে মানে ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করলো, আইএলস দিল, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো। ইন দ্য মিন টাইম সে যেহেতু আইএলস দিয়ে দিছে, যদি অন্য কোনো ভালো অপরচুনিটি থাকে ওইটা মুভ অন করলো। আর ওই দিন তো otherwise জার্মানির appointment। জার্মানিটা থাকলো, যদি কোনো দিক দিয়ে হয় না জার্মানিটাই শেষমেশ অপশনটা। হ্যাঁ, আচ্ছা, অনেকেই তো ইউএসএ যাওয়ার প্ল্যান করে। আমার ফ্রেন্ড অনেকেই পরিচিত আছে, ওরা প্রথমে ইউএসএ যাওয়ার প্ল্যান করে। তোমার কি এরকম কোনো প্ল্যান ছিল ইউএসএ যাওয়ার? না, ইউএসএ যাওয়ার প্ল্যান বলতে আমার মানে পরিবারের মানুষ ইউএসএ ইউকে এগুলাতে আছে। হ্যাঁ। তো জার্মানি নিয়ে চিন্তাধারা বেশি ছিল এই জন্য, বাট ইউএসএ নিয়ে আমি ধারণা ছিল, কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেল যারা ভিসা পাইছিল ওই সময়। তো তাও তুমি USA আর কি একটা visa application- নতুন কিছু একটা চাইছিলে, এই জন্য জার্মানি চুজ হ্যাঁ, করছিলে। আমি চাইছিলাম যে একটা ডিফারেন্ট জিনিস থাকুক, হ্যাঁ। মানে ডিফারেন্ট রাস্তাটা, যেহেতু এই দিক দিয়ে কম যেতেছে, একবারেই কম যে ব্যাচেলর করতে যায় বাংলাদেশ থেকে, তো আমি ডিফারেন্টটাই চাইছিলাম। আচ্ছা, আমরা দুজন যেহেতু সেম ব্যাচে, তো আমাদের এক্সামের রেজাল্টটা দিয়েছিল মেবি 26 নভেম্বর 2023। হ্যাঁ, 26 নভেম্বর 2023। হ্যাঁ, আর পরে পরে আইএলস প্রিপারেশন কবে থেকে শুরু করছিল? এই তো ফেব্রুয়ারির দিক দিয়ে পরের বছর, মানে 24 ফেব্রুয়ারি 2024 থেকে। ফেব্রুয়ারির দিক দিয়ে। আর ইন দা মিন টাইম তুমি আবার মেট্রোপলিটনেও মিন টাইম বলতে মেট্রোপলিটনে ফেব্রুয়ারিতে পরে হচ্ছে আমি আইএলটিএস এক্সাম দেওয়ার পরে মেট্রোতে ভর্তি হয়েছি, যেহেতু জার্মানির ফ্রেন্ডটা ওইরকমই ছিল, এরকমই সাজানো ছিল। তো আইএলস এক্সামের যে প্রিপারেশন নিছিল ওইটা কতদিন লাগছিল? ওইটা আমি 3 মাস কোর্স ছিল, 3 মাস কোর্স করছি। তারপর মানে 1 মাস তুমি শুরু করছিলে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে preparation? এসে আর জুলাইতে দিয়ে এসে এক্সাম দিয়ে দিছিলাম। হ্যাঁ, তারপর পয়েন্ট কত আসছিল? আমার 0.7 ছিল। সেই মানে ও 7 অ্যাচিভ করছে, তারপর তুমি জার্মানি নিয়ে আগাইছো। বা অ্যাপয়েন্টমেন্ট কবে এই এইচএসসি তোমার আইএলস এক্সাম দেওয়ার পর নিছিলা? এটা তো ইন্টার সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় ও তুমি আগেই নিয়ে আগে রাখছিলা? নিয়ে রাখছিলাম। তারপর আইএলস এক্সাম দিলা, আইএলস এর রেজাল্ট বাইর হইলো। তারপর হঠাৎ কইরা মানে আইএলস এক্সাম দেওয়ার পর পরই কি তুমি চিন্তা করে ফেলছো জার্মানি নাকি অস্ট্রেলিয়া আসবা? না মাঝখানে? না, ওই তো জার্মানির প্রসেসিংটা চলতেছিল। আর নভেম্বর ডিসেম্বরের দিক দিয়ে আমার যে যারা যাদের সাথে চলাফেরা, কলেজের বন্ধু কিংবা বিশ্ববিদ্যালয়ের, দেখলাম সবারই অনেকেই পরিচিত অস্ট্রেলিয়াতে ভিসা যাচ্ছে। হইতাছে, অস্ট্রেলিয়া চলে যাইতেছে। হুম। আর আমার প্রসেসটা যেহেতু কমপ্লেক্স, চিন্তা করে দেখলাম যে মিন টাইম যদি আমি অস্ট্রেলিয়াতে ট্রাই করি তাইলে খারাপ না, মানে অস্ট্রেলিয়াতে হ্যাঁ, যদি এখানে visa অপরচুনিটি করতেছে, বেশি, process বিচার রেশিও ভালো। বিচার রেশিও খুবই ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। খোঁজখবর নিছি যে অস্ট্রেলিয়ার ভিসাটা কিভাবে হইতেছে। দেখলাম যে আচ্ছা, অস্ট্রেলিয়ার তোমার visa পরে অস্ট্রেলিয়া যখন প্রসেসিংটা চলতেছিল, ভিসা প্রসেসিং, ইউনিভার্সিটির অফার লেটার, প্রথমত ইউনিভার্সিটির অফার লেটার আসছে। হ্যাঁ। কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম? আমার কয়েকটা এজেন্সিতে আসলে দিয়ে রাখছিলাম ফাইল, যেটা আসলে ঠিক না, আবারও ঠিক, কারণ মানে আপনি প্রসেসিং স্টার্ট করলেন, এখন একটা এজেন্সিতে গেলেন, এখন এরা একটা অফার লেটার ম্যানেজ করার পর জিএসটা ক্লিয়ারেন্স হইল না, এই দিক দিয়ে আপনার ব্যাংকটা স্টার্ট করে ফেলছেন, তখন কিন্তু আপনি অনেক বড় একটা লসের মধ্যে হ্যাঁ, কারণ ওই ব্যাংক তো একটা মান্থলি একটা চার্জ করতেছে। একটা চার্জ রাখে। এখন একটা ইউনিভার্সিটি আপনার অফার লেটার দিচ্ছে, মানে এটা না যে ও নিয়ে নিতেছে আপনার, এখন অনেক হিসাব টিকাস করে এখন ইউনিভার্সিটি গুলো, আগেও করতো, বাট এখন আরো বেশি করে। আমার 3-4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করাও ছিল, মানে ইউনিভার্সিটি অফ লংগং, ইউনিভার্সিটি অফ সানশাইন কোস্ট, এরপরে ছিল এডিট কোহান ইউনিভার্সিটি, এই কয়েকটা একটা এজেন্সি করে রাখছিল। আর অন্য এজেন্সিগুলা লাটফ্রপ, ভিক্টোরিয়া, মূলত শেষের দিক দিয়ে আমার মূল টার্গেট ছিল ভিক্টোরিয়াতে। ভিক্টোরিয়া হঠাৎ ইউনিভার্সিটি। করে ভিক্টোরিয়া সিলেট জোনে রেস্ট্রিকশন দিয়ে দিছিল। ও আচ্ছা, বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে আছো বা ইনস্টিটিউশন আছো? না, আমার কাহিনীটা হচ্ছে, যেহেতু ভিসাটা নিয়ে বা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলা অ্যাকসেপ্টেন্স যে বিষয়টা নিয়ে 23 ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ, এখানে একটা গ্যাপের একটা বিষয় আছে। গ্যাপের একটা বিষয় আছে, আর কিছু সমস্যাও তৈরি হয়েছিল, জটিলতা। তো যে এজেন্সিতে ছিলাম, ওই এজেন্সিতে ওদের একটা ইনস্টিটিউট হাতে ছিল। আর অনেকগুলো ইনস্টিটিউট আছে, যেমন নাম করা বক্সিল, এরকম একটা ইনস্টিটিউট আছে যেগুলোতে ভালো ভিসা হইতাছে বা হচ্ছে ইদানিং। তো যেহেতু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হয়েছে, ইউনিভার্সিটি জিএস ক্লিয়ারেন্সের সময় জোন রেস্ট্রিকশন চলে আসলো, আমার আর হলো না। আর জেমস কুক ইউনিভার্সিটি একটা ছিল, ওইটাতে অ্যাপ্লাই করা হয়েছিল, বাট ওইটার অফার লেটারটা আমি যেদিন ভিসা সাবমিশন করে ফেলছি ওই দিন আমার হাতে আসছে। তাইলে তো তুমি যখন অন্য আরেকটা ইনস্টিটিউট নিয়ে তোমার সবকিছু কমপ্লিট করে ফেলছো, তখন ওইটার অফার লেটার ওইটা মাত্র অফার লেটার আসছে, আর সেশনটা ছিল সেপ্টেম্বর, আর আমি জুলাই সেশনে আসছি। তো ওই অপশনটা তো আমার জন্য ওইরকম কোনো
আসলে দিতেছে না আমারে। পরে তুমি হ্যাঁ। এখন বর্তমানে কোন কলেজে আসছো? বর্তমানে যেটাতে আসছে সেটা হচ্ছে ইউনিভার্সাল হায়ার এডুকেশন, যেটা ট্রাস্কো রিকগনাইজড বাই অস্ট্রেলিয়া। তো এই ইনস্টিটিউটে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এরা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়েই কাজ করে। আর এরা মোটামুটি এখন এদের ভিসা রেশিওটা ভালো আছে। মানে যারাই অ্যাপ্লাই করতেছে ওদের মানে visa যারা প্রায় অ্যাপ্লাই হইতেছে। করতেছে সবাই সবাই অ্যাপ্লাই করেছে। আমি ওদের একটা মানে ওদের এই সেশনে মনে করেন বাইরে দেশ থেকে আসছে 50টা স্টুডেন্ট। তো আমি লাস্ট একটা স্টুডেন্ট ছিলাম যার ভিসাটা একটু লেটে হয়েছিল, আমার ভিসাটা একটু লেটে হয়েছিল। বুঝছি। তো আসলেও আমি অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ যে শেষ দিক দিয়ে হইলেও আমার ভিসাটা শেষমেশ আচ্ছা, আমরা একটু ধীরে গতিতে যাই। ধরো তোমার 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো এই ইনস্টিটিউশন সহ, হুম। তারপর অনেকগুলা ইউনিভার্সিটিতে অফার লেটার আসছে, তারপর তুমি কি করছো এগুলা এই ইনস্টিটিউট নিয়ে আগাইছো। তো অনেকেই বলে যে ইনস্টিটিউটে নাকি অনেক সময় ভিসা রিজেক্ট খায় বা এরকম এরকম কি কোনো ভয় ছিল যে যদি ভিসা রিজেক্ট হয়ে যায়? ইনস্টিটিউট গুলোতে ভিসা রিজেকশন হয় বলতে আমার যতটুকু ধারণা আছে, ফেসবুকে অনেক রিউমার দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকের গুলো আসলে মানে মানুষ কম রেজাল্ট নিয়েও কিন্তু অস্ট্রেলিয়াতে ডিপ্লোমাটা চুজ করতে পারতেছে। আইএলটিএস 5 দিয়েও ডিপ্লোমা করা যায়, 5.5 দিয়েও আইএলটিএস এর ডিপ্লোমাতে অস্ট্রেলিয়াতে ভিসা হয়, কিন্তু এই সত্যটা আসলে মানুষ জানে না, এটাই সত্য। মানুষজন এই সোশ্যাল মিডিয়াতে এই যে কিছু গুজব ছড়ায় এগুলা না যাই না না বুঝে আর সঠিক ইনফরমেশনটা না যাই না বিভিন্ন জায়গায় কমেন্ট করতে থাকে, বিভিন্ন কিছু বলতে থাকে। আচ্ছা, তো তুমি যখন ইনস্টিটিউশনের অফার লেটারটা পাইলা, অফার লেটারে টিউশন ফি কত ছিল? অফার লেটারে টিউশন ফি ছিল, ওইটা হচ্ছে ওদের টোটাল 1 ইয়ারের টিউশন ফিটাই ছিল। পুরো বছরের পুরো tuition fee বছরের দিতে হয়? টিউশন ফিটা ছিল। তো 6 মাস দিয়ে যেহেতু সবসময় সবগুলা ইউনিভার্সিটিতে আসতেছে, হ্যাঁ, বেশিরভাগ ইউনিভার্সিটি প্রথম সেমিস্টারে টিউশন হ্যাঁ, দেওয়া তো লাগে। আমার যারা এজেন্সিতে যারা কাজ করছে এরা বলছে যে 6 মাস দিয়ে স্টুডেন্ট মানে নেওয়ার জন্য। তো যাই হোক, পরে ওরা রিকোয়েস্ট করছে ইনস্টিটিউটে ওরা ইনস্টিটিউটে রিকোয়েস্ট করছে যে আমাদের স্টুডেন্ট প্রথম সেমিস্টারে ফিটা দিবে আপনাদের এখানে, এরা 6 মাসের দিবে। পরে ওরা ইউনিভার্সিটি তোমার ইনস্টিটিউট অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করছে 6 মাস। 6 মাসে 12,000 অস্ট্রেলিয়ান ডলার ছিল টিউশন ফি। আর পরে হচ্ছে প্রতি পার সেমিস্টারে 10,000 অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি। তো প্রথম অফার লেটারে তোমার পুরো বছরের দেওয়া ছিল, তো তারপর এজেন্সি রিকোয়েস্ট করায় ওইটা 6 মান্থে নেই মাস। 6 মান্থে নেমে আসছে। আচ্ছা, তারপর তুমি তোমার সব ডকুমেন্ট রেডি করছো, ডকুমেন্টগুলো কেন রেডি করছিলে? ডকুমেন্টগুলো ওই আমার সিলেটে আইনজীবী যারা ছিলেন, এজেন্সির আইনজীবীর সাথেও মানে পরিচয় ছিল। আর কিছু ডকুমেন্ট নিজে চাইলে করা যায়, তো আমার এজেন্সি যেহেতু আমি করতে পারতেছি, জানা আছে, কোর্টে যাওয়া আসা আছে, এই জন্য বলছি যে 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 ডকুমেন্টগুলো আমি করার আমি করবো, আর যেগুলা তো আইনজীবী যেহেতু আছে আইনজীবী করে তুমি নিজেও যেগুলো বুঝতে পারছো যে তুমি করতে পারবা ওগুলো তুমি করছো, আর আইনজীবী দিয়েও করাইছো। ট্রেড লাইসেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে যেহেতু আমার ফার্নিচার বিজনেস দেখানো হয়েছিল আর হোম রেন্টাল দেখানো হয়েছিল, তো এগুলা ডকুমেন্ট গুলো আমি এগুলো প্রায় সবাই দেখায়। তৈরি করছি। আচ্ছা, আর এগুলো আসলে অনেক এটা নিয়ে বয়ে থাকে যে আমার তো বাবার তো টাকা পয়সা নাই, তো আমি কিভাবে বিজনেসটা দেখাবো, বা আসলে আমার কি যাওয়া সম্ভব, বা আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে বা মেয়ে, আমার কি হবে ভিসা, বা আমি কি পারবো। আসলে বিষয়টা এরকম না, বিদেশের ব্যাপারটা হচ্ছে নসিবের। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা অ্যামাউন্ট 40,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, এই অ্যামাউন্টটা দিলে ডকুমেন্ট গুলা, যেহেতু ডকুমেন্ট গুলা অনেকে বলে ফেক টিক, এগুলো আসলে ফেক টিক না। ফেকই বলতে মোটামুটি ফেকই বানানো হইতেছে, বাট এগুলা দিয়ে সবাই দেশে আসে, সব দেশে। কারণ আমরা বাংলাদেশের বেশিরভাগই মিডিল ক্লাস, যারা বিদেশে আসে, তো মিডিল ক্লাস ফ্যামিলির আর তো উপায় নাই। আর তো যারা বড় লোক, বাপের কোটি কোটি টাকা, ওইগুলোর হিসাব তো আলাদা, ওইগুলো তো আর আমরা এখন তো অনেক বলতে কম পারি না। মানুষই আছে যারা প্রচুর টাকা পয়সা, প্রায় 90% মানুষজন তো নাই। 95%ই দেখা যায়। 200 পরে তো যারা আসতেছে সবাই বা অস্ট্রেলিয়ার ব্যাচেলরের মূলত ওইরকম স্কলারশিপ পাওয়া যায় না। না, অস্ট্রেলিয়ার ব্যাচেলর বা মাস্টার্সে ওইরকম নাই, এগুলো বেশিরভাগ ইউএসএ তে পাওয়া যায়। ইউএসএ তেই পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে এরকম পাওয়া যায় না। বাট কেউ যদি অস্ট্রেলিয়া চুজ করে, আমি মনে করি এটা ভালো। কারণ ইউএসএ ভিসা জটিলতা হচ্ছে তুমি অনার্সে করো, মাস্টার্সে করো, আর পিএইচডিতে করো, ওইটাতে ভিসা খুবই কম। এটা একদিন হয়তো ইউএসএ এমবাসিতে 500 জন মানুষ গেলে 5 জন ভিসা নিয়ে আসে। তাও এই দিক দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া খুবই ভালো। আর আমি রিকমেন্ডেশন বা পার্সোনালি বলি, যেহেতু অস্ট্রেলিয়া ভালো ভিসা দিতেছে, আর আমাদের যারা 24 ব্যাচ 25 ব্যাচ এদের সুযোগ আছে অস্ট্রেলিয়াতে যারা আসতে চায়। আচ্ছা, করলে ভালো হবে। আচ্ছা, তো তোমার ডকুমেন্ট সবগুলো রেডি করছো, তারপর তুমি ইউনিভার্সিটিতে জিএস ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করছো। জিএস ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করার আগে ওরা আবার ইন্টারভিউ নিয়ে নিছে আগে। ভিডিও কলে নিছিল? হ্যাঁ, ওইটা ভিডিও কলে নিছিল। ভিডিও কলে কি কি জিজ্ঞেস করে নরমালি? নরমালি একটা আইডিয়া দিতে যে
why did you choose Australia, আর তুমি অস্ট্রেলিয়া কেন, অন্যান্য দেশে গেলে না কেন? why didn't you choose another countries, হুম। এরপর হচ্ছে why this Melbourne, এই যে জিজ্ঞেস করে মানে যে শহরে যেতেছো এটা কেন যেতেছো, স্পন্সরের বিষয়ে জানতে চায়, মানে ওই তোমার টাকা পয়সা এগুলো কে দিতেছে? এরপর তোমার আবার ওই তুমি যে আসতেছো এই জায়গায়, যেহেতু এখানে ইউনিভার্সিটি কোনো তোমার থাকার ব্যবস্থা করে দেয় না, নিচে পার্সোনালি থাকতো, তাই হ্যাঁ, কিভাবে এই যে থাকবা? অ্যাকোমোডেশনটা নিজেরই ম্যানেজ করতে অ্যাকোমোডেশন, হয়। তো অ্যাকোমোডেশনের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন এমবার্ট, ফ্ল্যাটমেট, তো এগুলাতে তো এগুলা ইউনিভার্সিটিকে এক্সপ্লেন করতে হয় যে তুমি সবকিছু জানো, এগুলার মাধ্যমে তুমি তোমার অ্যাকোমোডেশন, যাতায়াত সবকিছু তুমি নিজেই ব্যবস্থা করে ফেলতে পারবা। হ্যাঁ আচ্ছা এটাই। আচ্ছা, তো তুমি ডকুমেন্ট গুলা সবগুলা ম্যানেজ করতে তোমার টোটাল কত টাকা লাগছিল? জিএসটি আমার 30,000 এর মতো লাগছিল, 30,000 টাকায় তোমার সবগুলো ডকুমেন্ট, সবগুলা ডকুমেন্ট হয়ে গেছিল, লয়ার খরচ, তোমার নিজের এগুলো রেডি করছো সবকিছু? 30,000 টাকা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তারপর ইন্টারভিউ দিলা, টাকা পয়সা তুমি ডকুমেন্ট সাবমিট করলা, তারপর কি টিউশন ফি দিয়ে দিছিলা? হ্যাঁ, পরে তো হচ্ছে ব্যাংক বাবদ ব্যাংক দিয়ে টিউশন ফি দিতে হয়। বাংলাদেশে 3-4টা ব্যাংক আছে যেগুলা তো কোন হচ্ছে, ব্যাংক দিয়ে দিছিলা? আমি দিছিলাম প্রাইম ব্যাংকে, প্রাইম ব্যাংক, ইবিএল, ইস্টার্ন ব্যাংক যেটা, ইবিএল, তারপর হচ্ছে ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, এই 3-4টা ব্যাংক আছে যেগুলা দিয়ে, আর ইসলামী ব্যাংকও পে করে। হুম। এই 3-4টা ব্যাংক আছে যেগুলা দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন হয়। তো আমি এই জন্য প্রাইম ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট করছিলাম আগে, তো প্রাইম ব্যাংকটাই চুজ করছি। আচ্ছা, এখানে ইন্টারভিউর বিষয়টা ইন্টারেস্টিং। ইন্টারভিউ কি একবারই নিছিল? হ্যাঁ, এরা ইন্টারভিউ নিছিল আগে, যেহেতু এটা ইনস্টিটিউট ছিল, ইনস্টিটিউটে তো ইন্টারভিউটা ওই টাফ জিনিস, আর ইন্টারভিউটা তুমি পাস করলে তোমার সবকিছু মোটামুটি আর ওই যে ইন্টারভিউটাকে ওরা আগে থেকে স্কেডিউল করে রাখছিল? হ্যাঁ, আগে থেকে স্কেডিউল ছিল যে তুমি পরের দিন সকালে 9টার সময়, সকাল 9টা তোমার ইন্টারভিউ। ইন্টারভিউ হ্যাঁ, ইন্টারভিউ কি গুগল মিটে নিছিল বা জুমে হ্যাঁ, নিছিল? গুগল মিটিং নিছিল। গুগল মিটে নিছিল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, যেমন আমি কেন জিজ্ঞেস করছি এই বিষয়টা, যেমন যারা সিকিউ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, ওই ইউনিভার্সিটিতে কিন্তু আমিও অ্যাপ্লাই করছিলাম। তো ওদের আগে থেকে কোনো স্কেডিউল কিছুই করে না, ওরা হঠাৎ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া বলবে যে তুমি কি এই টাইমে ফ্রি আছো, আমরা কি তোমাকে ইন্টারভিউর জন্য কল করতে পারি? তো অনেকেই দেখা যায় এই জায়গায় প্যানিক করে। তবে এই দিক থেকে ওর যে ইনস্টিটিউটে আসছে, ওরা কিন্তু আগে থেকে একটা টাইম ফিক্সড করছে যে এই টাইমে তোমার ইন্টারভিউ নিব। ও আগে থেকে সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখছে এবং ইন্টারভিউটা দিছে এবং ও ফাইনালি সাকসেস হয়েছে। ইন্টারভিউ কত সময় হয়েছিল, আধা ঘন্টা? হ্যাঁ, 30 মিনিটের মতো ইন্টারভিউ ছিল আমার ইনস্টিটিউটে। তারপর ওরা আবার তোমার সিদ্ধান্ত কবে জানাইছে ইন্টারভিউ দেওয়ার? এই সাথে সাথেই জানায়, যে তোমার হয়ে গেছে? ওই দিনের ভিতরেই জানাইছে। হ্যাঁ, তুমি সাকসেসফুল ক্যান্ডিডেট, এগুলো সব জানাইছে? হ্যাঁ, এগুলো জানাইছে, তারপর টিউশন এজেন্সিকে জানাইছে। হ্যাঁ। পরে তো টিউশন ফির ব্যাপারটা আসে, পরে টিউশন ফিটা পে করলাম। টিউশন ফি পে করার পর তো টিউশন ফি যেটা পে স্লিপ আসে ব্যাংক থেকে, ওইটা পরে তুমি এমবেসির জন্য অ্যাপ্লাই করলা। আচ্ছা, ওই টিউশন ফি পে স্লিপটা পাইলাম, পাওয়ার পর ইউনিভার্সিটির যে সিওই কনফার্মেশন অফ এনরোলমেন্ট, ওইটা কি সাথে সাথে চলে আসছিল না আগে? ওইটা হচ্ছে ওই 2-3 দিন ছিল, কারণ এখানে অস্ট্রেলিয়াতে 2 দিন বন্ধ থাকে ইউনিভার্সিটি, তো ওই 2 দিন স্যাটারডে সানডে বন্ধ থাকে। স্যাটারডে সানডে পড়ে গেছিল, তো 3 দিনের ভিতরে সিওই চলে আসছিল। আচ্ছা, সিওই পাওয়া মাত্র তো এখন ভিসা, নেক্সট ভিসা হ্যাঁ, প্রসেস। নেক্সট ভিসা। আচ্ছা, তো তুমি সিওই পাইলা, তোমার টিউশন ফি সবকিছু দেওয়া শেষ, এরপর ভিসার অ্যাপ্লাই করবা। তো ভিসার অ্যাপ্লাই করার জন্য তুমি কি ঢাকায় গেছিল না সিলেট থেকে? সব সিলেটে ধরনের আমাদের বায়োমেট্রিক বিএসএস আছে, তো এজেন্সি বুক করে রাখছিল যে ডেট ওগুলো বুক করে ফিঙ্গার আর বায়োমেট্রিক তুমি বুক করে রাখছিলে? বায়োমেট্রিকটা বুক করে রাখছিল, ফিঙ্গার যেটা বলে ওটা বায়োমেট্রিক, তো ওইটা বুক করে রাখছিল। আর পরে আসে মেডিকেলের বিষয়টা, তো মেডিকেল আমি ঢাকায় গিয়ে ওয়াহাবে করাইছিলাম। হ্যাঁ, ওভাবে আমি First করছিলাম class কিন্তু। ওয়াহাবে করাইছিলাম, তো ওয়াহাব ফার্স্ট ক্লাস করে ওই যে শুনছিলাম। মার্কিউরি মেডিকেল। হ্যাঁ, আমি গুলশানে গিয়ে করছিলাম, হ্যাঁ, গুলশানে ওইটাই গিয়ে। গুলশান দিয়ে। তো ওয়াহাবে করাইছিলাম, দেন তো মেডিকেল দেওয়ার পর তো মোটামুটি সব কাজ শেষ। আচ্ছা, তারপর তুমি মেডিকেল কমপ্লিট করলা, তারপর ভিসা, তুমি প্রথমে ভিসার অ্যাপ্লিকেশন সাবমিটের পর কতদিন লাগছিল তোমার ভিসা হইতে? আমার 15 দিন লাগছিল। অনেকের কিন্তু দেখা যায় 2 দিন 3 দিনের মধ্যেই হয়ে যায়। ইভেন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার বা এই যে মেডিকেলের বিষয়টা সাবমিট করার 15-20 মিনিটের মধ্যেই ভিসা চলে আসে। তো এগুলো বলে যে অনেকে অনেকে বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এগুলা সবগুলো ডকুমেন্ট চেক করে ভিসার সাথে সাথেই দিয়ে দেয়। তো আমার লাগছিল 29 দিন, ওর লাগছে 15 দিন। আচ্ছা ঠিক আছে, তারপর 15 দিন পর ভিসা হইলো। হ্যাঁ, ভিসা হইলো। ভিসা মানে হইছে, এই নিউজটা কখন পাইছিল, রাতে না ও, দিনে? ওই দিন শুক্রবার ছিল, হুম। তো যেহেতু ভিসার একটা টেনশন ছিল, হ্যাঁ, মারাত্মক টেনশন রে ভাই, আমার 29 দিন কেমনে গেছে আমি জানি। তো শুক্রবারের দিন ছিল, আর আমার সকালে ওইটা মনে হয়েছে যে না, আজকে ভিসা হয়ে যেতেছে। শুক্রবার সকালে উঠছিল কখন? সকালে ভোরে উঠছিল? তো এই 6টা 7টার দিকে উঠছিলাম, নামাজ
ফজরের নামাজ পড়ার পর 10টার দিক দিয়ে মানে ফজরের নামাজ পড়ে ঘুমাইছিলাম, পরে 10টার দিক দিয়ে যখন উঠছি তখন একটা মনে হইলো যে না, আজকে আমার ভিসা হয়ে আজকে যেতেছে, হয়তো হয়ে যাবে। মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে। তো জুম্মার নামাজ পড়ে আসছি বাসায় মাত্র, আইসা আর কি বাসায় ঢুকছি, তো কল আসছে এজেন্সি থেকে। এজেন্সি থেকে কল দিছে। এজেন্সি থেকে কল আসছে, কল আমার কাজিন ধরছিল, খালাতো ভাই। হুম। তো ওরে বলছে যে ভিসা হইছে। তো ও আইসা আমার একটু ইচ্ছে করে বলতেছে তোর তো ভিসা হয় নাই। ভিসা হয় নাই জিনিসটা হেসে হেসে বলতেছে ভিসা তো হয় নাই। তো তুমি তো তো বুঝতে পারতেছো। এটা তো আমি বুঝতে পারতেছি যে আমার ভিসাটা হয়ে গেছে। হ্যাঁ, ও পান করতেছে। তো সাথে সাথে একটা মানে অনেক বড় পেইন থেকে আসলে রিলিফ, মারাত্মক একটা টেনশন থাকে। মারাত্মক একটা টেনশন থাকা। আর ওইখানে জীবনে অনেক বিষয় ডিপেন্ড করে, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, আমরা হ্যাঁ। বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করছি, ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, এগুলা নিয়ে আমাদের একটা স্বপ্ন অনেক থাকে, বড় ফ্যাসিনেশন থাকে। অনেক বড় ডেস্টিনেশন লাইফের থাকে। তো ওই সময় আমি খুশি ছিলাম, সাথে সাথে নামাজ দুই আঙ্কেল রাকাত আন্টিকে পড়ছি। জানাইছো? আঙ্কেল ওনারা আন্টি কেমন খুশি ছিলেন? সবাই সাথে সাথেই জানছে, কলটল আব্বা দিছে খুশি হয়ে, সবাই আম্মা দিছে খুশি হয়ে, সবাই কলটল দিছে সাথে সাথে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হইছে। আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা, ভিসা হওয়ার পরে এখন অস্ট্রেলিয়া আসার পালা, টিকিট বুক করার পালা। টিকিট কবে বুক করছিল? এই টিকিট 2 দিন পরে আমি করছি, কোন মানে এয়ারলাইন্সে করছিল? ওই আমার মানে ইয়ে থেকে করছিলাম, লতিফ থেকে করছিলাম। হুম। তো কোন এয়ারলাইন্স? থাই এয়ারলাইন্স? থাইল্যান্ডের এয়ারলাইন্স। সেম, আমারও তাই এয়ারলাইন্স ছিল। তাই এয়ারলাইন্সে তোমার টিকিট কত নিছিল? 88,000। 88,000। সেম কাহিনী আমার, তবে অনেক বেশি লাগছিল। আমার নিছিল মেবি 1 লাখ, মেবি 17,000-এর মতো। কিন্তু ওর অনেক কমে হয়ে গেছে। এটা একটা টাইমের উপর ডিপেন্ড করে। কোনো টাইমে অনেক বেশি প্রাইস থাকে সেম টিকিটের, কোনো টাইমে কিন্তু কম থাকে। কম থাকে। হ্যাঁ। তারপর ভিসা হওয়ার কতদিন পর তুমি ফাইনালি প্লেনে উঠছো? তো ভিসা হওয়ার 1 সপ্তাহ পরেই, প্লেনে 7 উঠে দিন গেছো? পরে প্লেনে উঠছি। প্লেনে ওঠার পর সবাই তোমাকে সিলেট এয়ারপোর্টে বিদায় দিতে আসছে। হ্যাঁ, সিলেটে ওই সময়টা কেমন ছিল যখন সবাই বিদায় দিতে আসছিল? বিদায় দিতে মানে এয়ারপোর্টে সবাইকে সাইরা যখন তুমি সাইরা চলে আসছে, আসলে বিদেশে আসার সময় বন্ধুদের সবাই যে বিদায় দিচ্ছি সময় সবাই কান্নাকাটি করছে, হ্যাঁ। বাট আমারটা ডিফারেন্ট ছিল। আর এইটাই মনে হয়েছে যে দিন শেষে আমরা নতুন একটা জার্নিতে শুরু করতে হয়, এটাই লাইফ। এটাই লাইফ। হ্যাঁ, এটাই মাইনে নিতে মানে হবে। যাদের সাথে দীর্ঘদিন চলে এদের সাথেই একটা সময় এদেরকে ছেড়ে চলে যায়, এটা একটা অনেক কষ্টের। নিজের মা বাবা, বন্ধু বান্ধব, নিজের দেশের মানুষ, সবাইকে চাইরা দেখা হবে কিনা না, এইটা একটা বিষয়। আবার ওইদিকে খুশিও লাগতেছিল যে অস্ট্রেলিয়া চলে যেতেছো। খুশি বলতে আসলে ছোটবেলা থেকে পড়াশোনা যেখানেই করছি সবাই বিদেশমুখী, তো দেখা যেত যে প্রতি বছর 2, 3, 4 বন্ধু বান্ধব বিদেশ যেতেছে, পরিচিত কেউ না কেউ যেতেছে। পরিচিত কেউ যাইতেছে। এই জিনিসটা আসলে নর্মালাইজ হয়ে গেছিল, যে নর্মাল জিনিস বিদেশ যাওয়া আর দেশে থাকা, এর মধ্যে আমি হিউজ পার্থক্য কোনো সময় করতাম না। বুঝতে পারছি। লাইক, তো অনেকের এই জিনিসটা এক্সাইটমেন্ট থাকতো যে না, একটা ফার্স্ট ওয়ার্ল্ডে যাইতেছি, লাইফটা বিরাট চেঞ্জ হয়ে আসবে। আসলে লাইফ এরকম চেঞ্জ হয় না। এই যে অস্ট্রেলিয়া আসার পর বা চেঞ্জ হইলো, আসার পর হয় না। চেঞ্জ হইলো, এখানে কিন্তু অনেক লম্বা একটা পিরিয়ড সময় স্ট্রাগল করা লাগে। এই জিনিসটা মাইন্ডসেটে আগে থেকে রাখা উচিত। হ্যাঁ, আগে থেকে নিজেকে আর কি একটা চিন্তা ভাবনা করার দরকার যে আমি অনেক বড়, অনেক বেশি স্ট্রাগল করতে হবে আমাকে সাকসেস হইতে হইলে। এই যে আমি অস্ট্রেলিয়া চলে যাইতেছি, বাবার বাবা এখন আমার পকেটে শুধু ডলারই ঢুকবে, এরকম বিষয়টা না। বিষয়টা এরকম হয়। বাংলাদেশ থেকে কিন্তু মানুষজন এরকম মনে করে। বাংলাদেশ থেকে মানুষ এরকম মনে করবে অনেক প্রচুর টাকা পয়সা ইনকাম করে ফেলবে, বিষয়টা এরকম না। প্রচুর টাকা পয়সা আসবে, বাট তুমি যে পরিমাণ স্ট্রাগল করবা ওইটা বাংলাদেশে কোনোদিন করো নাই। ধরো আমি এখন যেসব জায়গাতে কাজ করতেছি, যারা অস্ট্রেলিয়ান, আমার বয়স 22, 21, 22, আর আমার সাথে যারা কাজ করতেছে এদের বয়স 16, 17। এমনকি এরা মোটামুটি বিয়ে শাদীর প্ল্যান করতেছে এই 16, 17 বয়সে। হ্যাঁ। আর আমার 21 বছর বয়সে আমার আরো জিজ্ঞেস করতেছে ভাই আপনি কি বিয়ে করেন নাই, বা এখন বিয়ে করেন নাই কেন? অবাক করা ব্যাপার। হ্যাঁ, ওদের গার্লফ্রেন্ড না আছে না, ওরা বিয়ে করে ফেলছে এরকম। ওই গার্লফ্রেন্ড বা ওদের কালচার স্টাইলেই আছে ওরা এখানে। তো আমাদের দেশে আমাদের গ্রোথটা অনেক লেটে হয়। ধরেন 15-16 বছরের একটা ছেলে যদি কাজ করতেও যায়, আমরা ওরে বাধা দিই যে ভাই তুমি এটা করো না। বা ওদের এখানে ওদের কালচারটাই ডিফারেন্ট। হ্যাঁ, এখানে কালচারটা। আচ্ছা, প্লেনে ওঠার পর তারপর ল্যান্ড করছো। ল্যান্ড করার পর আমি আর আমার আরেকটা ফ্রেন্ড ওকে রিসিভ করতে গেছিলাম। তো ল্যান্ড করার পর প্রথম 2 দিন কেমন কাটছিল? ফ্যামিলি থেকে যে নতুন একটা দেশে, নতুন আবহাওয়া, সবকিছু নতুন। নতুন আবহাওয়া সবকিছু মিলে প্রথম 2 দিনের এক্সপেরিয়েন্স কেমন ছিল? আসলে মানে তোমরা থাকায় 2জন আমার বন্ধু ছিল, ও ছিল। তো এরা থাকায় জিনিসটা সহজ ছিল, যে আসার পর কোথায় খাবো, বা বাসা যেহেতু এদের বাসায় এখানে রুম ছিল, এখানে উঠা, তো এখানে উঠছি। তো এখানে আসার পর আসলে রাস্তাঘাট চিনতে হইতেছে, কোলস কেমার্ট যেগুলাতে গিয়ে আমরা শপিং করি, এসব চিনতেছি, সুপার মার্কেট,
বাসে কিভাবে উঠবো, ট্রেনে কিভাবে উঠবো, ট্রেনে কিভাবে উঠবো, মানে সব জিনিসগুলা শিখছি আস্তে আস্তে এখানে আসার পর। বুঝতে পারছি। আর মেলবোর্নের ওয়েদারটা কেমন লাগছে তোমার? বাহ। মেলবোর্নের ওয়েদারটা অনেকটাই আমাদের বাংলাদেশের মতো। তবে বাংলাদেশে তাই- তাও প্রেডিকশন আছে যে এই টাইমে মেঘ হইবে, বোঝা যায় আগে থেকে বৃষ্টি দিবে, এগুলো বোঝা যায়। মেলবোর্নের বা কোনো ঠিক ঠিকানা নাই, মেলবোর্নের হঠাৎ কইরা রোদ, হঠাৎ কইরা বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি, এইটা একটা সমস্যা। দেখা যায় যে আমরা এগুলাতে ইউজ টু না, যারা এখানে সিটিজেন বা এখানে থাকতেছে এরা আবার ওরা তো ওই জন্মর পর থেকে থাকতেছে। জন্মের পর থেকে এরা ইউজ টু, বাট আমাদের কাছে এই জিনিসটা একটু কিরকম লাগে। হ্যাঁ, এই যে এই ধরে 3টার সময় হঠাৎ করে আসমান কালো হয়ে গেছে, বৃষ্টি হওয়া শুরু খুব বাতাস দিতেছে, বৃষ্টি দিতেছে, 5 মিনিট পরে ভাই বৃষ্টি নাই, রোদ উঠে দিতেছে, মানে আকাশে সূর্য দেখা দিতেছে, আবার ওই আকাশে সূর্য দেখা দিতেছে, আর সকাল রাত জিনিসটা মানে বোঝা যায় না এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক। এখন অনেকেই বলে যে অস্ট্রেলিয়ায় মানুষজন সবাই চলে যাইতেছে, অস্ট্রেলিয়া কানাডা হয়ে যাইতেছে। তুমি এখন এখানে প্রায় তোমার 1 মান্থের মতন হয়ে গেছে। এখন বলো এখানে জব কন্ডিশনটা কেমন? এখানে কি একজন যদি মানুষ ট্রাই করে জব খুঁজে আর কি জব পাইবে, না একদমই জব পাওয়া যায় না? বিষয়টা হচ্ছে মানুষ যেরকম বোঝায় যে যে কোনো দেশের ক্ষেত্রে, ওই যে ইউএসএ যাইও না, ইউএসএ গেলে তো এরকম এরকম, কানাডা যাইও না, কানাডা এরকম, ইউকে তো গেলে ইউকে তো মনে হয় আর ওগুলা যারা বলে ওগুলা কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে পয়সা বলতেছে। বাংলাদেশ থেকে। বাংলাদেশ পয়সা ওগুলা কিন্তু ওই যে ফেসবুক পোস্টে বিভিন্ন কমেন্টে আপনারা দেখা থাকবেন, ওগুলা কিন্তু বাংলাদেশ বসে ওগুলো কমেন্ট করতেছে, ওগুলো এখানে আসেও নাই, এরা কোনো সময় বিষয়টা জানেও না। জানেও না। ধরেন আমি যে সময় অ্যাপ্লাই করি, তো আমার এক ভাই ছিলেন, উনি আমার রিকমেন্ডেশন করেছিলেন যে ভাই যেহেতু প্রসেস কমপ্লেক্স, চলে যাও অস্ট্রেলিয়া। আমি বলতেছি যে ভাই দেখেন আমরা তো অস্ট্রেলিয়া আত্মীয় স্বজন খুব কম। ওই সময় আরেকজন ভাই ওখানে বসেছিলেন, তো বলতেছেন যে এর আসলে অস্ট্রেলিয়ার ফ্যামিলি দিবে না, হ্যাঁ। মানে ফ্যামিলিরে বোঝানোর জিনিসটা ওর জন্য টাফ হবে। তো আসলে এটা টাফ ছিল আমাদের সবার ক্ষেত্রে, কারণ অস্ট্রেলিয়া যাইতেছি, অস্ট্রেলিয়াতে তো চাচা মামা আসলে কেউ নাই, আমরাই প্রথম আসতেছি। তো ইন দ্য মিড টাইম উনি আমার একটা কথা বলছিলেন যে ভাই এখন মনে হয় তোমার অস্ট্রেলিয়াতে ফ্রেন্ড যদি 3টা থাকে, 3টার কাছ থেকে 3 রকম তুমি এক্সপ্লেনেশন পাবো যে এই দেশে আমি এরকম এরকম চলতেছে। সবাই তো ভালো একবার থাকবে না, সবাই একবার খারাপও থাকবে। ভালো খারাপ মিলেই আছে। তোমার একটা কথা বলি, মানুষের যখন তোমার বেশিরভাগ নাই বলতে পারে, চান্স আছে, বাট তুমি এটা বিশ্বাস করো যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এখন যদি যাও না, আন্ডার গ্রাজুয়েশনে যাও না, মাস্টার্স তুমি যেতেছো ভাই, আর 3 থেকে 4 বছর বাংলাদেশে পড়াশোনা করে তুমি ওই আলটিমেটলি এই সার্টিফিকেট দিয়ে তো বিদেশ যাও। সেম কাহিনী, সেম ওর জব করা লাগবে। ও এখন ব্যাচেলরে আসার পর আমি ও যারা আছে সবাই ওর জব করতেছে, আপনি মাস্টার্সে ওইখানে অনেক বড় হেড, আমি এখানে আসার পর ওর জবই করা লাগবে। ওর জবই করতে হবে। আর জিনিসটা ওইগুলো এখানে কাজে মাস্টার্সে লাগবে। আসার পর ওই মাইন্ডসেটটা থাকবে না যে আমি কাজ করবো এসব, তাহলেও একটা জব, ধরেন আমি যেখানে জব করি, আমি যেখানে জব করতেছি এখানে ইন্ডিয়ান ভাই একজন আছে, 2-3 দিন যাবো আমার সাথে কাজ করতেছে। তো আজকে উনারে জিজ্ঞেস করতেছি যে ভাই আপনি অনার্সে না মাস্টার্সে, না আপনি আসছেন যে কিসে, ডিপ্লোমাতে আসছেন না ইয়েতে ভিতরে আসছেন, তো বলতেছে ভাই আমি তো মাস্টার্সে আসছি। বিষয়টা আমার কাছে অনেক সময় কিরকম লাগছে যে মানুষটা মাস্টার্সে আসছে, এখন দেখো আমার সাথে এরকম কাজ করতে হচ্ছে। কিছু তো করার নেই, এখানে সিস্টেম এইরকম। আপনি মাস্টার্সে আসেন না বাংলাদেশ থেকে যদি পিএইচডি করে আসেন, এখানে কিন্তু আপনার সেই কাজ করা লাগবে। আসে এসে মানে সব রকম কাজের প্রতি আপনার মানে ওই সেন্সটা অটোমেটিকলি মানে তৈরি হবে যে সব রকম কাজ আমি করতে হবে, বা সব রকম কাজ আমার পরিচিত কয়েক 2-3 জন পিএইচডি স্টুডেন্ট আছে, ওরাও কিন্তু এখানে আসার পর ওরা এই বাইক দিয়ে উবার করতেছে, কেউ ওর জব এগুলা করতেছে। ওরা কিন্তু ও তোমার আপনার ভারত থেকে পিএইচডি স্টুডেন্ট, পিএইচডি কইরা এখানে আসছে, এখানে আসছে, বা এরপর এখানে ওরা স্ট্রাগলটা job সবার সমান, যে মাস্টার্সে আমাদের বাইরে আসতেছে। বিষয়টা হচ্ছে মাস্টার্সে যারা বিষয়টা মুখ দিয়ে খুলতে ওদের একটু কষ্ট, কারণ বয়স কারণ এত 26-27, পড়াশোনাও করছে, এখন গাড়ি দিতে হয়, মানুষজনদের থালা বাসন দিতে হয়, মানুষদের থালা বাসন দিতে হয়, বা মনে করেন এই যদি হোটেল টোটেলে কাজ করে, ক্লিনিং এর কাজ করতে, বা রেল স্টেশনে ক্লিনিং এর কাজ করতে হইতেছে, যে বিষয়টা মুখ দিয়ে খুলতে একটু কষ্ট ওর হয় লাগে। কিরকম। বাট কারণ অস্ট্রেলিয়ার বাংলাদেশের কালচার তো এরকম, বাংলাদেশের মানুষজন যারা ক্লিনিং করে এগুলো একটু মানুষজন ছোট 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 করে দেয়, বাট এই দেশে তো সবাই সবাই এই সমান। দেশে রেসপেক্ট প্রতিনিয়ত পাওয়া যায়। স্টেশনে যাওয়ার পর একজন মানুষ দাঁড়ানো আছে হঠাৎ, বা তুমি হাঁটতেছো, তোমার অপোজিট দিক দিয়ে হাঁটতেছে, একটু তোমার অসুবিধা হইতেছে বা দৌড়াইতেছে, ওরা সরি সরি বলতেছে, থ্যাংক ইউ বলতেছে, মানে প্রতিনিয়ত সবাই হাম্বল। বাট আমাদের দেশে তো আমরা এরকম পাই নাই, বুঝি নাই, আমাদের তো একটু কাজ করে তুই আমার ধাক্কা দিতেছিস কেন, তুই এরকম করছিস, বাট এই দেশে এরকম কোনো নাই, মানুষের চিন্তাধারা অন্যরকম। হ্যাঁ, মানুষজন সৎ মানুষ, সৎ সবাই সৎ থাকতে চায়। হ্যাঁ আর অস্ট্রেলিয়ান যারা নাগরিক, এদের সাথে কাজ করা এটা যেহেতু সুযোগ হয়েছে, এরা রুলস রেগুলেশন এগুলো সম্পর্কে অনেক বেশি ওদের দেশের প্রতি দায়িত্বশীল। হ্যাঁ। এটা আমাদের দেশে আমরা সবাই করি না, বা এই দেশে আসার পরও মানুষ করতেছে।
এটা উচিত, কারণ এটা ফার্স্ট ওয়ার্ল্ডে আসার পর ওর কান্ট্রির রুলস রেগুলেশনটা মেনে বুঝতে চলা উচিত। আচ্ছা, এই পর্যন্ত হইতেছে তোমার জার্নি। আজকে পর্যন্ত ওরে কিন্তু আমি আবার হয়তো 6 মাস কিংবা 1 বছর পর আবার নিয়ে আসবো, যে এরপরে এক্সপিরিয়েন্সটা কেমন। আচ্ছা, এখন আমার এক কথা একটা আনসার দিবা, 2024-25 বা সামনে 26 যারা আসতে চাইবে, এইচএসসি ব্যাচ 25-26, ওদেরকে তুমি কি অস্ট্রেলিয়া রিকমেন্ড করবা, হ্যাঁ কি না? অবশ্যই আমি চাইবো আমার দেশের মানুষ আসুক, অবশ্যই অস্ট্রেলিয়া ওদেরকে আসতে বলবা, তোমার যদি একটা ছোট বা- ভাই থাকে হ্যাঁ, ওদেরকে আমার আসতে যদি বলবা। ছোট ভাই থাকে আমি তো ওরে ঠিকই, বা আমার খালাতো ভাই একটা ছোট যদি থাকে ওরে ঠিকই আমি বলতেছি তুমি অস্ট্রেলিয়াতে আসো। হ্যাঁ, তো আমি তাহলে আপনারা যারা- বুঝতে পারতেছেন বিষয়টা, ওর যদি নিজের একটা ছোট ভাই থাকে ও কিন্তু বলতেছে অস্ট্রেলিয়া আসার জন্য। হ্যাঁ, আমার নিজের ছোট ভাইটা, এমনকি আমার নিজের ছোট ভাই একটা আছে, হ্যাঁ, সামনে এইচএসসি দিতেছে, এইচএসসি দেওয়ার পর ওরেই বলবো যে চলে আয়। আর অবশ্যই চাইবো, কারণ এই দেশে ধরেন অন্যান্য দেশের মানুষগুলা এসে প্রতিষ্ঠিত হইতেছে, অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলোর মানুষ বেশি আছে, এই দেশের বিষয়টা দেখলে আমার কাছে মনে হয় যে আচ্ছা, কেন আমাদের আমরা ক্যামেরা বাংলাদেশিরা ম্যান আসতেছি। বিরক্ত হইতাছে। হ্যাঁ, অফ করো না, না তুমি অফ করো না, আমাদের ভিডিও অন করতেছে। আচ্ছা শুনো, এখন একটা পার্সোনাল কোয়েশ্চন করবো। তোমার গার্লফ্রেন্ড আছে? এই অস্ট্রেলিয়াতে আসার পরে এই প্রশ্নের সম্মুখীন আপনি বেশি হবেন যে হ্যাঁ, আসলে আপনার কি গার্লফ্রেন্ড আছে কিনা, যেখানেই যোগাযোগ বা জিজ্ঞেস করবে হ্যাঁ, তোমার বলবে গার্লফ্রেন্ড যে আছে? গার্লফ্রেন্ড আছে কিনা, না বা ম্যারিড কিনা। তো এই দেশের মানুষের সবারই মোটামুটি গার্লফ্রেন্ড হ্যাঁ, থাকে, সবারই পার্টনার থাকে। সবারই পার্টনার থাকে। পার্টনার ছাড়া ওই আমরা নতুন যারা বাংলাদেশ থেকে এসে ওরাই পার্টনার ছাড়া, কিন্তু এখানে যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে ধরো 2-3 হ্যাঁ, আমাদের বছরের কম মতো বয়সী, বয়সী ওরা সবাই সবারই পার্টনার আছে। পার্টনার একজন আছে। আচ্ছা তাই, তোমার সামনে দিকে কোনো অস্ট্রেলিয়ান পার্টনার নেয়ার প্ল্যান করতেছো? না, আমার অস্ট্রেলিয়ান পার্টনার ভাগ্যে কি লিখে আছে ভাই ঠিক জানে নাকি? কপালে যদি থাকে তাইলে তো কপালে যদি ভালো। থাকে সমস্যা কি? অস্ট্রেলিয়ান ওজি পার্টনার। হ্যাঁ, এখন তো মানুষ ব্লগিং টগিং করতে, আমি আমার এগুলাতে ইন্টারেস্টেড না, বাট মানুষ তো ব্লগিং টগিং করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, কি কইরা? ওই যে ব্লগ কইরা। ও, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তাইলে কোনো কোয়েশন থাকলে নিচের কমেন্টে জানাইবে, ওরে আবার ধরে নিয়ে আসবো, ওরে কাছ থেকে আমরা সবকিছু উদ্ধার করবো। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।